সুধীমণ্ডলী, এখন এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য শনিবার অনুরোধ করছি। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার অধ্যাপক জাতীয় অধ্যাপক একে আজাদ খান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তৃতা একেবারেই সংক্ষিপ্ত, প্রধানত ধন্যবাদ দেওয়া আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ডক্টর সামন্তলাল সেন, এখানে উপস্থিত the distinguished convocation speaker whom I have known for a long time because of two things. Not only he is a good scientist, also because of his human qualities. I would like to specially thank him for taking the trouble of coming from a cold country to this hot and humid place, yes, and also agreeing to stay in a humble accommodation in my house. Here, আমার কলিগগণ, ট্রাস্টি বোর্ডের সদস্যরা, এই ইউনিভার্সিটির ডিনগণ, শিক্ষকগণ, সমবেত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার নবীন প্রবীণ বন্ধুরা, সবাইকে সালাম। এই যে একটা সমাবর্তন, এটা তো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু এই আনুষ্ঠানিকতার অবশ্যই খুব ইম্পর্টেন্স আছে যে এখান থেকে একটা ওয়াটারশেড, যে আমি নবীন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করছে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমি আশা করব যে আপনারা এখান থেকে ভালো এবং আলোকিত মানুষ হয়ে গড়ে উঠছে এবং শুধু দেশে নয়, পৃথিবীতে নিজেকে মানব কল্যাণে উৎসর্গ করবে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই এত গরমের মধ্যে এসে আমাদের সমাবর্তনকে সাফল্যমণ্ডিত করেছে এবং যারা এটা আয়োজনের সময় দিয়েছে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় সভাপতি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সমবেত সুধীমণ্ডলী, এখন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্রকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। বিশ্বজিৎ চন্দ্র স্যার। ধন্যবাদ। শুভ সকাল। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের প্রথম সমাবর্তনে মাননীয় আচার্য এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সমাবর্তন সভাপতি ডক্টর সামন্তলাল সেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত উপাচার্য এবং সম্মানিত ডিনবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, সভাপতিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আজকের যারা মূল আকর্ষণ, প্রিয় স্নাতকবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ যদি থাকেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় স্নাতকবৃন্দকে আমি আমার আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আজ স্নাতকবৃন্দ, তোমাদের জীবনের একটা অনন্য দিন। অনেক বছর, তোমাদের যে 12 বছর, তারপরে আরও 4 বছর বা 5 বছরের যে
শিক্ষা জীবন শেষ করে আজ তোমরা স্নাতক অর্জন করছো বা ডিগ্রি অর্জন করছো, সেজন্য তোমাদেরকে উষ্ণ অভিনন্দন। তোমাদের সফলতা কামনা করি। আমি তোমাদেরকে আহ্বান জানাবো স্বপ্ন দেখতে, স্বপ্ন অনুযায়ী পরিকল্পনা করতে এবং সেই পরিকল্পনা মাফিক তোমাদের চেষ্টা বা পরিশ্রম, কঠোর পরিশ্রম করে যেতে, তাহলে সফলতা তোমাদের হাতে ধরা দিবেই। আমাদের সামনে দুইটি উদাহরণ আছে। ডাক্তার ইব্রাহিম, তিনি বেশ কয়েক বছর হলো বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তো তিনি একজন সফল মানুষ ছিলেন, তার জীবনকে তোমরা অনুসরণ করতে পারো। আরেকজন সফল মানুষ আমাদের সামনে আছেন, এখানে অনেকেই সফল মানুষ, কিন্তু আজকের সমাবর্তনের মাননীয় সভাপতি, তিনিও কিন্তু কোনো রাজনীতিবিদ না, তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কিন্তু তার জীবনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় বা তিনি তার আদর্শ এসব অনুসরণ করে তিনি যে নিজেকে যেভাবে গড়ে তুলেছেন, সেজন্য আজকে তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তো দেখা যাচ্ছে যে যদি স্বপ্ন থাকে, পরিকল্পনা থাকে, কঠোর পরিশ্রম থাকে এবং একাগ্রতা থাকে, মনোনিবেশ বা কনসেন্ট্রেশন থাকে, তাহলে কিন্তু নিজেকে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করা যায়। আমি আশা করব আজকে যারা স্নাতক অর্জন করলে, স্নাতক বা ডিগ্রি অর্জন করলে তাদের এই গুণগুলো থাকবে। পাশাপাশি তোমাদেরকে আহ্বান জানাবো তোমাদের মধ্যে যেন কিছু দক্ষতা, যেমন সফট স্কিল থাকে। যোগাযোগ দক্ষতার বড় অভাব আছে আমাদের দেশে। আমরা যখনই কোনো সিলেকশন বোর্ডে বসি, সেখানে দেখি যে যখন বলা হয় প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা তোমার পরিচয় দাও, তখন কোনো সেই প্রার্থী তার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, স্কুলের নাম, কলেজের নাম, ডিগ্রি এসব বলতে থাকে। কিন্তু তার কি দক্ষতা আছে বা সে ওই যে বিশেষ চাকুরি, তার জন্য যে বিশেষ যোগ্যতা দক্ষতা দরকার, সেটা তার আছে কিনা, সেই সুযোগটা গ্রহণ করার যে যোগ্যতা বা দক্ষতা, সেটা এই যোগাযোগ দক্ষতা তার মধ্যে নাই। যোগাযোগ দক্ষতা বলতে শুধু শুদ্ধ ভাষায় কথা বলা বোঝায় না, এখানে সহমর্মিতাও বোঝায়। তো সহমর্মিতাও থাকতে হয়, এমপ্যাথি থাকতে হয়, সেটার অভাব থাকে। প্রযুক্তিগত দক্ষতা এখন খুবই জরুরি। এখন আমাদের 4th IR-এর যুগ, সেখানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবতারণা হয়েছে। অতএব তোমাকে নিজেকে সবসময় এই যে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলার দক্ষতাও অর্জন করতে হবে, কিন্তু ডিভাইস যেন সবসময় তোমার জীবনের সব সময় এবং তোমার মনোনিবেশ করার যে ক্ষমতা, সেটাকে কেড়ে নেয়, সেটাও মনে রাখতে হবে। সময়ানুবর্তিতা, সততা, দক্ষতা, এখানে যে ডিসিপ্লিনগুলোতে পড়ানো হয়, সেখান থেকে যারা বের হবে তারা দেশের, রাষ্ট্রের খুব বড় দায়িত্বে থাকবে। তারা স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান থাকবে। আমরা জানি, দুঃখজনক হলেও সত্য, আমাদের স্বাস্থ্যসেবা সেই পর্যায়ে আমরা এখনও নিয়ে যেতে পারিনি। মাননীয় মন্ত্রী সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আমরা যে সমস্যাগুলো দেখি, যে আপ টু ডেট থাকা, লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষার মধ্যে থাকা দরকার। আমাদের অনেক এই সেবার সাথে নিয়োজিত চিকিৎসকবৃন্দ বা যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী বা যারা মেডিকেল টেকনোলজিস্ট, তারা সেটা থেকে দূরে আছেন। লাইফ লং লার্নিংয়ের যে প্রসেস, সেটার মধ্যে নিজেকে রাখা এবং নিজেকে আপ টু ডেট রাখা খুব জরুরি। না হলে ভুল চিকিৎসা এবং ভুল ডায়াগনোসিস বা রিপোর্টগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমাদের দেশ থেকে অনেক চিকিৎসা প্রার্থী, সেবা প্রার্থী, তারা বিদেশ, ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুর, আর যাদের সামর্থ্য হচ্ছে তারা ইংল্যান্ড, আমেরিকাও চলে যাচ্ছে। এখানে আমাদের শত শত কোটি ডলার বাইরে চলে যাচ্ছে। আবার যদি ভালো টেকনোলজিস্ট না হয়, তাহলে বাইরের কর্মীরা এসে এখানেও তারাও প্রচুর ডলার আমাদের দেশের থেকে বাইরে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা নিজেদেরকে সবসময় যে কাজে থাকবে সেই কাজে দক্ষ এবং যোগ্য হিসেবে নিজেদেরকে বজায় রাখবে এবং নতুন নতুন যে দক্ষতা দরকার সেটাও অর্জন করতে থাকবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আমরা দেখি হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলো দুর্গন্ধময় থাকে। সেখানে কোনো রোগী তাদের ওই যে বাথরুমগুলো বা ওয়াশরুমগুলো এতই দুর্গন্ধময়, তারা
ওয়ার্ডে থাকতে মোটেই চায় না, ইভেন কেবিনের অবস্থাও কোনো কোনো সময় খারাপ থাকে। হাসপাতালের যারা দায়িত্বে থাকেন, তোমরাও বিভিন্ন সময় দায়িত্বে থাকবে, তোমরা খেয়াল রাখবে এই রকম পরিবেশ যেন না থাকে। আবার হাসপাতালের পরিচালক অথবা কোনো ডাক্তার তার নিজের লোককে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে গার্ড অথবা সিকিউরিটি অথবা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দিচ্ছেন, দিয়ে রোগীকে তার প্রাইভেট হসপিটালে নেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন। এই ধরনের কার্যক্রমও যাতে না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি বলবো, এই বিশ্ববিদ্যালয়েরও যে দায়িত্বগুলো আছে আমাদের দেশে, শিক্ষার্থীদের খণ্ডকালীন কর্মের ব্যবস্থা করা এটাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নিজেদের হাসপাতাল আছে সেখানে করা যায়, ক্লিনিকগুলোতে ব্যবস্থা করা যায়। তারা যাতে শুধু ক্লাস বা ল্যাব থেকে না, তারা ওই সব কর্মে অর্থাৎ তাদের যে পড়াশোনা সেই রিলেটেড যে কর্ম সেইখানে খণ্ডকালীন কর্ম বা পার্ট টাইম জব করে তারা যেন হাতে কলমে শিখতে পারে, এটাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় যেন ইন্ডাস্ট্রি, কনসার্নড ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন রাখে এবং এ ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে যারা স্নাতক হিসাবে বের হবে তাদের মধ্যে এই যে হাতে কলমের শিক্ষা সেটাও যেমন কাজে লাগবে ভবিষ্যতে তাদের কর্মজীবনে, তেমনি আদেশ পালনের যে অভ্যাস সেটাও গড়ে উঠবে। আমাদের বাঙালি জাতি বরাবরই খুব নম্রভদ্র ছিল, সেখানে কিছু এখন প্রবণতা দেখা যাচ্ছে তাদের আচরণে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সেখান থেকে আদেশ পালনের যে ক্ষমতা বা যোগ্যতা সেটা তাদের গড়ে উঠবে, সেবা প্রদানের মানসিকতা গড়ে উঠবে। সর্বশেষ আমি বলবো, প্রিয় স্নাতকবৃন্দ, তোমরা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র শ্রমিক, রিক্সাওয়ালা, কৃষক, তাদের প্রতি তোমাদের যদি কখনো কর্তব্য পালনের সুযোগ থাকে সেটা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তোমরা সবার প্রতি আহ্বান জানাবো, হিজড়া বা তৃতীয় লিঙ্গের যে মানুষ তাদেরকে যেন আমরা তাদের সামর্থ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কর্মে প্রবেশের সুযোগ করে দিই, শিক্ষায় প্রবেশের সুযোগ করে দিই। সেক্ষেত্রে আমরা সেই ভূমিকা রাখবো, যার যার দায়িত্ব সেটা পালন করব। এবং পরিশেষে স্নাতকবৃন্দ, তোমাদেরকে বলবো, পিতামাতা বা অভিভাবকবৃন্দ তোমাদের আজকে এই অবস্থানে নিয়ে আসছেন তাদের অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। তারা চাইলে বিদেশ ভ্রমণে যেতে পারতেন অথবা দেশের অন্য প্রান্তে ভালো জায়গা পর্যটন কেন্দ্রে যেতে পারতেন, তারা যাননি। তারা ভালো চিকিৎসা নিতে পারতেন, সেটা নেননি। তাদের অসুখ গোপন রেখে তোমাদের পিছনে অর্থ ব্যয় করেছেন। সেই পিতামাতার প্রতিও যেন তোমাদের আজীবন যে কর্তব্য পালন সেখানে তোমরা পিছপা না হও। এক্ষেত্রে তোমার শ্বশুর শাশুড়িও যদি তোমার যিনি স্ত্রী তিনি যদি শুধু গৃহকর্মে থাকেন, তার মাধ্যমে তিনি কিন্তু তোমাকে সহযোগিতা করছেন, তাহলে সেই শ্বশুর শাশুড়ির প্রতিও তোমার দায়িত্ব যেন থাকে, নিজের পিতামাতার প্রতি দায়িত্ব যেন থাকে। অথবা স্ত্রী যদি তার পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে চান সেক্ষেত্রে যেন তোমাদের কোনো বাধা না থাকে। তোমরা যখন শ্বশুর বা শাশুড়ি হবে তখন যেন তোমাদের বৌমা বা পুত্রবধূ তাদের প্রতিও তোমাদের জন্য সেই সুযোগটা দেওয়ার মানসিকতা থাকে। এটা সুযোগ না, এটা তাদের অধিকার। সবাইকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে, প্রিয় স্নাতকবৃন্দ, তোমাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তোমাদের জীবনে সফলতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ চন্দ্র মহোদয়, আপনার গঠনমূলক বক্তব্যের জন্য।